আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা আমাদের থিম রাইটিং নিয়ে সেকেন্ড ক্লাস। এই ক্লাসেও আমরা 5টা আরো থিম নিয়ে আলোচনা করব। দেখতে পাইতেছি প্রথম থিম হচ্ছে ড্রিমস নিয়ে। ড্রিমস নিয়ে আমরা আরেকটা থিমও দেখছিলাম, যেটা ছিল ডিএইচ লরেন্সের। ওটার প্রথম লাইন আলাদা ছিল, এটার প্রথম লাইন আলাদা, তো এটা দেখে আমাদেরকে বুঝতে হবে। আর কোন পেজে আছে সেগুলো আমরা এখানে দিয়ে দিছি। আপনারা একবার দেখে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যাতে পরবর্তীতে খুঁজতে সুবিধা হয়। তো এখানে ড্রিমস দোজ উইন্টার সানডেজ, হাউ ডু আই লাভ দি, হিউম্যান রিলেশনশিপ নিয়ে একটা কবিতা আছে, অ্যান্ড ফ্রম সেপ্টেম্বর 1, 1939। এই 5টা কবিতা আলোচনা করব। আপনার পেজ নাম্বার একটু দেখে রাখেন। প্রত্যেকটা কবিতাই আপনাদের বই থেকেই নেওয়া। তো আমরা শুরু করি। প্রথম কবিতা আজকের ভিডিও, ড্রিমস বাই ল্যাংস্টন হিউজেস। এটার প্রথম লাইন হচ্ছে হোল্ড ফার্স্ট টু ড্রিমস। তো এই লাইনটা মনে রাখবেন। আমরা কবিতা লাইন বাই লাইন পড়বো না, কারণ আমরা একটা লাইন দেখে বুঝতে পারবো যে আমাদের কোন কবিতা নিয়ে থিম আসছে। আমরা যদি থিমটা বুঝি তাহলে আমরা লিখতে পারবো। আর মুখস্থ করলে তো ভালো, আরো ভালো। তো এই যে কবিতা ড্রিমস, এই কবিতার মূল ভাবটা আমি যদি ছোট করে বলি, সেটা হচ্ছে মানুষের জীবনের লক্ষ্য বা স্বপ্নকে আঁকড়ে ধরা যে প্রয়োজনীয়তা, সেটা নিয়ে কবিতাটা লেখা। কবি এখানে দেখাইছে যে স্বপ্নহীন যে জীবন সেটা কতটা অর্থহীন হতে পারে এবং কতটা নিষ্প্রাণ হতে পারে। তিনি জীবনকে এখানে একটা ডানা ভাঙা পাখির সাথে তুলনা করছেন, যা উড়তে পারে না। কবিতা আমরা যখন পড়বো তখন আমরা বুঝবো যে কবিতাটা আমাদেরকে উদ্বুদ্ধ করতেছে যেন আমরা জীবনে যে কঠিন সময়, সেই কঠিন সময়েও আমাদের যে স্বপ্নগুলো সেগুলোকে যাতে হারাতে না দেই, এবং মানুষ স্বপ্ন দ্বারাই যে বাঁচে বা প্রেরণা পায় এবং গন্তব্য খুঁজে পায়, সেটা এই কবিতাতে বোঝানো হয়েছে। ঠিক আছে। আচ্ছা, আমরা যদি থিমটা পড়ি, দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ইজ দ্য ইম্পর্টেন্স অফ গ্র্যাবিং ড্রিমস অ্যান্ড হাউ আনপ্লেজেন্ট লাইফ বিকামস উইদাউট ড্রিমস। মানে হচ্ছে এই কবিতার মূল বিষয়বস্তু হলো স্বপ্নকে আঁকড়ে ধরার যে গুরুত্ব এবং স্বপ্নহীন জীবন যে কতটা আনন্দহীন বা কতটা অপ্রীতিকর হইতে পারে সেটা নিয়ে লেখা। The poet suggests that people should hold their dreams strongly। মানে হচ্ছে কবি এখানে সাজেস্ট করছেন, বা আমরা বলতে পারি যে কবি পরামর্শ দিচ্ছেন যে মানুষের উচিত তাদের যে স্বপ্নগুলো সেগুলোকে দৃঢ়ভাবে ধরে রাখা। A life without a dream is a life without any destination, and life will become a sterile field covered with snow which cannot grow any crop। মানে হচ্ছে স্বপ্নহীন জীবন গন্তব্যহীন একটি জীবনের মতো, এবং জীবন তখন বরফে ঢাকা একটা অনুর্বর প্রান্তরে পরিণত হবে যেখানে কোনো ফসল ফলে না। ক্রপ মানে ফসল, স্নো মানে বরফ, গ্রো মানে ফলে না। আর আমরা বুঝতে পারছি স্টেরাইল ফিল্ড মানে হচ্ছে অনুর্বর কোনো একটা জমি বা জায়গা। তো এই হচ্ছে এই কবিতার মূল ভাব, আর এই কবিতার থিম এটা। তো আপনারা আশা করি বুঝতে পারছেন। আমরা পরের কবিতাতে চলে যাব। পরের কবিতা হচ্ছে দোজ উইন্টার সানডেজ বাই রবার্ট হেইডেন। আমরা যদি এই কবিতার মূল ভাব যায় তার আগে আপনারা প্রথম লাইনটা দেখে রাখবেন, সানডেজ টু মাই ফাদার গট আপ আর্লি। আচ্ছা, সো এই লাইনটা আসলেই বুঝবেন যে এই কবিতার থিম লিখতে দিছে। তখন আপনারা এই কবিতার থিম লিখবেন। আমরা যদি মূল ভাব বলি ছোট্ট করে, সেটা হচ্ছে বাবা এবং সন্তানের একটা জটিল কিন্তু গভীর একটা সম্পর্কের এই একটা মর্মস্পর্শী আমরা বলতে পারি চিত্র তুলে ধরছে এই কবিতাতে কবি। কবি এখানে দেখাইছে কিভাবে একজন বাবা কোনো অভিযোগ ছাড়া হাড় কাঁপানো শীতের মধ্যে কঠোর পরিশ্রম করে পরিবারের জন্য আরাম নিশ্চিত করে। আবার শৈশবে সন্তান হয়তো সেই ত্যাগের মূল্য বোঝে না, কিন্তু তাকে ধন্যবাদও জানায় না হয়তো, কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সে বুঝতে পারে যে ভালোবাসার সবসময় মুখে হয় না বা মুখের কথায় হয় না, কখনো কখনো নিঃশব্দ ত্যাগের মাধ্যমে সেটা প্রকাশিত পায়। এখন আমরা যদি থিমটা পড়ি, থিমের প্রথম লাইনে লেখা হয়েছে লাভ, রিগ্রেট অ্যান্ড প্যারেন্টহুড আর দ্য মেজর থিমস ইন দ্য পয়েম। আমরা বুঝতে পারতেছি যে ভালোবাসা, অনুশোচনা, রিগ্রেট মানে অনুশোচনা, এবং প্যারেন্টহুড বলতে এখানে পিতৃত্বকে বোঝানো হয়েছে। পিতৃত্বের একটা প্রধান চিত্র এখানে প্রকাশিত হয়েছে, বা প্রধান থিম এই কবিতার বিষয়বস্তু, প্রধান বিষয়বস্তু হচ্ছে এই তিনটা জিনিস। আচ্ছা, এর পরের লাইনে যাব। দ্য পয়েট প্রোভাইডস সাম গ্লিমসেস অফ হিজ ফাদার্স স্ট্রাগল। মানে হচ্ছে কবি এখানে দেখাইছে কিভাবে একজন বাবার স্ট্রাগল করতে হয়, বা বর্ণনা করছেন যে তার বাবার জীবনের কিছু সংগ্রাম তিনি এই কবিতাতে তুলে ধরছেন। হি এলাবোরেটস হাউ হিজ ফাদার ইউজ টু স্পেন্ড হিজ সানডেজ ডিউটিফুলি। মানে হচ্ছে আম, তিনি বিস্তারে, এলাবোরেট মানে সবিস্তারে বর্ণনা করছেন কিভাবে তার বাবা
রবিবারের যেই দিন সেগুলাতেও কর্তব্যপরায়ণ হইতো বা কর্তব্যের সাথে অতিবাহিত করতো। মানে রবিবার যেহেতু ছুটির দিন, তারপরও ছুটির দিনেও তার বাবা কাজ করতো, এই বিষয়টা নিয়ে এখানে উল্লেখ করছেন। হি টুক এভরি পেইন টু ব্রিং কমফোর্ট এট হোম অ্যান্ড ফুলফিল হিজ রেসপন্সিবিলিটি অ্যাজ এ ফাদার। মানে ঘরে আরাম নিয়ে আসতে তিনি প্রত্যেকটা কষ্ট, প্রত্যেকটা দুঃখকে আপন করে নিয়েছিলেন, এরকম একটা লাইন এখানে বলছে। মানে একজন বাবা হিসেবে তার যে দায়িত্ব তিনি পালন করতেন, সবসময় সব ধরনের কষ্ট সহ্য করতেন। Only upon looking back at these memories as an adult does he understand the often selfless and thankless nature of love. মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক হিসেবে সেই সব স্মৃতিচারণ করার সময় কবি যে বুঝতে পারেন ভালোবাসা প্রায়ই কতটা নিঃস্বার্থ এবং প্রতিদানহীন প্রকৃতির হইতে পারে। এই বিষয়টা তিনি রিয়েলাইজ করেন প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে। এই হচ্ছে এই কবিতাটার থিম। খুবই সুন্দর একটা কবিতা, আপনারা মনে রাখবেন আশা করি। এরপরে আমরা 8 নাম্বার থিমে চলে যাবো আমাদের। আচ্ছা, সেটা হচ্ছে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এর হাউ ডু আই লাভ দি। আচ্ছা, এটা একটা সনেট জাতীয় কবিতা। তো এই কবিতার মূল ভাব যদি আমি বলি ছোট ছোট করে, সেটা হচ্ছে এটা একটি গভীর, একটি আধ্যাত্মিক বা একটি নিঃস্বার্থ ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে লেখা হয়েছে। কবি এখানে তার ভালোবাসার যে গভীরতা সেটা পরিমাপ করার চেষ্টা করছে এবং দেখাইছে যে প্রকৃত যে ভালোবাসা সেটা কেবল এই জাগতিক হয় না, বরং আত্মা বা পরকালের সাথে এটা সম্পর্ক থাকে। এটি এমন এক ধরনের অনুরাগ বা অনুরাগের কথা তিনি বলছেন যে জীবনের সকল চড়াই উতরাই ছাড়িয়ে মৃত্যুর পরেও সেটা অক্ষয় থাকে। এখন আমরা যদি থিমটা পড়ি, দিস সনেট এক্সপ্রেস ডিপ স্পিরিচুয়াল অ্যান্ড এটার্নাল লাভ। বুঝতে পারতেছি এই সনেটটি গভীর একটা আধ্যাত্মিক এবং শাশ্বত একটা ভালোবাসার প্রকাশ করে। দ্য পয়েট ডিসক্রাইবস লাভ অ্যাজ অল এনকম্পাসিং, রিচিং বিয়ন্ড লাইফ ইনটু ডেথ। মানে হচ্ছে কবি ভালোবাসাকে সর্বোপরি হিসেবে বর্ণনা করছেন, যা জীবন ছাড়িয়ে মৃত্যু পর্যন্ত বিস্তৃত। ইট ইজ পিওর, প্যাশনেট, ফেথফুল অ্যান্ড কনস্ট্যান্ট। এটি পবিত্র, আবেগপ্রবণ, বিশ্বস্ত এবং অবিচল। ব্রাউনিং shows that true love transcends time, suffering and even mortality. মানে হচ্ছে ব্রাউনিং দেখাইছেন যে প্রকৃত ভালোবাসা সময়, কষ্ট, এমনকি নশ্বরতাকেও অতিক্রম করা যায়। আচ্ছা, এই হচ্ছে এই কবিতার থিম। আমরা পরবর্তী কবিতায় চলে যাব। হিউম্যান রিলেশনশিপ, প্রথম লাইন হচ্ছে লাইং থিঙ্কিং লাস্ট নাইট। আচ্ছা, এই কবিতাটা কি নিয়ে লেখা হয়েছে আমি যদি একটু ছোট করে বলি, সেটা হচ্ছে মানুষের পারস্পরিক সম্পর্ক এবং একে অপরের উপর যে নির্ভরশীলতা সেটার গুরুত্ব তুলে ধরা হয়েছে। এখানে দেখানো হয়েছে যে ধন সম্পদ, ক্ষমতা বা সামাজিক অবস্থান যাই হোক না কেন, প্রত্যেক মানুষেরই ভালোবাসা, সহানুভূতি এবং সহযোগিতার প্রয়োজন। একাকিত্ব নিয়ে এখানে কথা বলা হয়েছে যে একাকিত্ব মানুষের জীবনে কষ্ট এবং যন্ত্রণা ডেকে আনে, বা তার প্রকৃত ভাবে যে বেঁচে থাকা এবং টিকে থাকার পথ সেটা ঐক্য এবং সম্মিলিত হওয়ার মাধ্যমেই সম্ভব আর কি। কবিতাটি আমাদের স্মরণ করায় কিভাবে যে কেউ এই পৃথিবীতে একা টিকে থাকতে বা সফল হতে পারে না। তো এটাই এই জন্য নাম দেওয়া হয়েছে হিউম্যান রিলেশনশিপ। আমরা যদি থিম একবার পড়ি, দিস পোয়েম এমফাসাইজেস হিউম্যান ইন্টারডিপেন্ডেন্স। আমরা বুঝতে পারতেছি ইন্টারডিপেন্ডেন্স মানে হচ্ছে পারস্পরিক যে নির্ভরশীলতা সেটাকে বোঝাচ্ছে। এই কবিতা কি, এই কবিতার মূল যেই থিম সেটা হচ্ছে পারস্পরিক নির্ভরশীলতা, মানুষের একে অন্যের উপর নির্ভরশীলতা। অ্যাংলু যে লেখছে, এই অ্যাংলিউ shows that no matter one's wealth or status, everyone needs love, support and community. মানে অ্যাংলু দেখিয়েছেন যে কারো ধন সম্পদ বা সামাজিক অবস্থান যাই হোক না কেন, প্রত্যেকেরই ভালোবাসা, সহায়তা এবং সাম্প্রদায়িকতার প্রয়োজন। ওকে, সো আইসোলেশন লিডস টু সাফারিং অ্যান্ড ট্রু সার্ভাইভাল কামস থ্রু ইউনিটি। মানে হচ্ছে বিচ্ছিন্নতা মানুষের দুঃখ এবং কষ্টের কারণ হয়, আর প্রকৃত টিকে থাকা আসে ঐক্যের মাধ্যমে। শি আর্জেস আস টু রিকগনাইজ দ্যাট নো ওয়ান ক্যান লিভ অর থ্রাইভ অ্যালোন ইন দিস ওয়ার্ল্ড। মানে তিনি আমাদেরকে আর্জ করছেন, আহ্বান করছেন, আহ, বা আমাদের আহ্বান জানান এই সত্যটি উপলব্ধি করার জন্য যে এই পৃথিবীতে কেউ একা বেঁচে থাকতে পারে না বা একা বিকশিত হইতে পারে না। তো এই ছিল এই কবিতা। এরপরে আজকের এই ভিডিওর লাস্ট যে কবিতা বা থিম নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্রম সেপ্টেম্বর 1, 1939 বাই W.H. Auden। ওকে, এই কবিতাটা কি নিয়ে লেখা? এই কবিতাটা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর দিকের যে ভয়াবহ বাস্তবতা সেটা তুলে ধরে লেখা হয়েছে। যুদ্ধ যে মানুষের জীবনে আশা এবং মানবিক মূল্যবোধকে ধ্বংস করে দিচ্ছে, এমন একটা চিত্র এখানে ফুটায় তোলা হয়েছে। মানুষের যে দৈনন্দিন জীবনের যে আতঙ্ক, অনিশ্চয়তা বা হতাশা,
এগুলা নিয়ে এই কবিতাটা লেখা হয়েছে। আর কবি এখানে বোঝাতে চেয়েছে যে যুদ্ধের ফলে চারিদিকে কেবল মৃত্যু এবং ধ্বংসের ছায়া বিরাজ করে। আমরা যদি এটা লাইন বাই লাইন পড়ি থিমটা, in this poem, the poet has discussed about the historical event of Second World War. এই কবিতায় কবি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঐতিহাসিক ঘটনা নিয়ে আলোচনা করছেন। To the poet, people are out of hope and their future is going to be faded away because of the war. মানে হচ্ছে কবির দৃষ্টিতে যুদ্ধের কারণে মানুষ আশাহীন হয়ে পড়ছে এবং তাদের ভবিষ্যৎ ক্রমেই অন্ধকারে তলিয়ে যাচ্ছে। Anger and fear are circulating the life of people and destroying their private life. মানে হচ্ছে উম রাগ এবং ভয় মানুষের জীবনে ছড়িয়ে পড়েছে এবং তাদের ব্যক্তিগত জীবনকে ধ্বংস করতেছে। Only odor of death is felt in the air because of the Second World War. আচ্ছা, মানে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে চারিদিকে শুধু মৃত্যুর গন্ধ অনুভূত হচ্ছে, এরকম অজর মানে হচ্ছে স্মেল বা গন্ধ। তো এই যে ভয়াবহতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের, এটা নিয়ে কবিতাটা লেখা হয়েছে। প্রথম লাইনটা আপনারা দেখলে বুঝবেন, আই সিট অন ওয়ান অফ দ্য ডাইভস। এরপরে এই পুরো কবিতাটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে লেখা। তো এই ছিল আজকের ভিডিওর থিম। আশা করি বুঝতে পারছেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।